মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীতে এক ধরনের বৈশ্বিক অস্থিরতা তৈরি করছেন। ইরানের সঙ্গে এই যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ যেটি চলমান রয়েছে, এই যুদ্ধ কিন্তু সারা পৃথিবীতে সিরিয়াসলি ইম্প্যাক্ট তৈরি করছে। মধ্যপ্রাচ্যের সংকটটা দীর্ঘস্থায়ী হলে সারা পৃথিবীতে কিন্তু এটার ইম্প্যাক্ট পড়বে। এবং সরকারকে যেটা করতে হবে যে মনিটরিং করতে হবে সিরিয়াসলি, পেট্রোল পাম্পের কেউ যেন আবার এই সুযোগটা না নেয় যে আমি কিছু তেল আলাদা রেখে দিলাম, যে দাম বাড়লে ওইটা বিক্রি করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিন অর্থ বাণিজ্য এই অনুষ্ঠানে। আপনারা জানেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে চলমান যুদ্ধ, এটার ধাপ সারা বিশ্বে পড়েছে। এই বৈশ্বিক অর্থনীতি আসলে কী ধরনের প্রভাব পড়ছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ইআরএফের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জনাব এস.এম. রাশেদুল ইসলাম। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। রাশেদ ভাই, একটু শুরুতেই জানতে চাই যে আসলে এই তিন দেশের যে যুদ্ধ, এই যুদ্ধ আসলে কি ধরনের প্রভাব অর্থনীতিতে পড়তে পারে? দেখুন, অর্থনৈতিক প্রভাব পড়ার আগে আমার মনে হয় এই যুদ্ধের প্রেক্ষাপট এই বিষয়ে আমাদের একটু কথা বলার প্রয়োজন। সেটি আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীতে এক ধরনের বৈশ্বিক অস্থিরতা তৈরি করছেন। এই জন্য বলছি, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে সেখান থেকে উঠিয়ে আনা হয়েছে। তার পরপরই আমরা দেখলাম যে ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের যে শাসনতন্ত্র আছে যেটি ইসলামী প্রজাতন্ত্র, সেই তাদের যে সর্বোচ্চ নেতা যিনি, তাকে তো আমরা দেখেছি যে এই যুদ্ধের শুরুতেই প্রথম দিনেই তাকে খুন করা হয়েছে এবং উনি সহ ওনার প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী এবং আপনার সেনাবাহিনীর সর্বোচ্চ কয়েকজন জেনারেলকে হত্যা করা হয়েছে। আমি এই জন্য বলছি যে এই যে আমরা ছোটবেলায় একটি প্রবাদ বাক্য পড়তাম যে মাইট ইজ রাইট, কোনো আন্তর্জাতিক আইন কানুনের কোনো কিছু তোয়াক্কা না করে এই যে সারা পৃথিবীতে একজনের অস্থিরতা তৈরি করা। আর দেখুন যে ভেনিজুয়েলা থেকে ওদের দেশে যে মাদুরোকে উঠিয়ে আনা হলো, ওইটার প্রেক্ষাপট একরকম। আবার যদি দেখেন যে এখন যে চলমান রয়েছে যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, সেটারও ইম্প্যাক্ট কিন্তু সারা পৃথিবীতে ওইভাবে আমরা বলবো যে পড়ে নাই। কিন্তু এই যে ইরানের সঙ্গে এই যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ যেটি চলমান রয়েছে, এই যুদ্ধ কিন্তু সারা পৃথিবীতে সিরিয়াসলি ইম্প্যাক্ট তৈরি করছে। সেটি যেমন আমরা বাংলাদেশ, আমরা কি এই যুদ্ধের কোনো পক্ষ না, এরপরও কিন্তু ইতিমধ্যে আমাদের উপরে এটার একটা ইম্প্যাক্ট শুরু হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে, যে সৌদি আরব, ইউএই সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, এসব দেশে কিন্তু প্রচুর বাংলাদেশি ওয়ার্কার বলতে আমরা প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করে। এবং আপনি জানেন যে আমাদের সারা পৃথিবীতে যে প্রবাসী বাংলাদেশি রয়েছে, তার একটা বড় অংশ শুধু সৌদি আরবে প্রায় আমরা জানি যে 25 লাখের উপরে প্রবাসী বাংলাদেশি সেখানে কাজ করছে। আমরা দেখেছি যে এই যুদ্ধে ইতিমধ্যে 2-3 জন প্রবাসী বাংলাদেশি কিন্তু মারা গেছে, কয়েকজন সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে। কিন্তু আমরা কোনো পক্ষ না, ইতিমধ্যে কিন্তু আমাদের উপর একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এরপরে আপনি যদি দেখেন যে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে এবং বাংলাদেশ কিন্তু এই যুদ্ধটা যদি দীর্ঘমেয়াদী হয়, আমি বলছি যে যদি লং টাইম যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যুদ্ধে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হব। কারণ জ্বালানি তেলের সরবরাহ যেমন ব্যাঘাত হবে, স্বাভাবিকভাবে যখনই সরবরাহ ব্যাঘাত হবে বা উৎপাদনের ক্ষেত্রে যখন সমস্যা তৈরি করবে, তখন তো তেলের দাম বেড়ে যাবে। এবং এই তেলের যখন দাম বেড়ে যাবে বা তেলের সরবরাহ যখন কমে যাবে, দেখুন আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এখানে কিন্তু 18 কোটি মানুষ বসবাস করে। এখন কিন্তু আপনি জানেন যে বড় মৌসুম চলে এবং বাংলাদেশের আমাদের যে ফুড সিকিউরিটির কিন্তু একটা বড় অংশ, মেজর অংশ কিন্তু ডিপেন্ড অন এই যে ইরিগেশন, এই যে বড় মৌসুম। এই বড় মৌসুমে যদি কোনো কারণে জ্বালানির সংকট তৈরি হয়, আপনার ইরিগেশনের ক্ষেত্রে পানি সেচের ক্ষেত্রে কোনো রকম যদি জ্বালানি সংকট তৈরি হয়, তাহলে কিন্তু আমরা একেবারে মনে করেন যে এর ইম্প্যাক্ট পুরো 1 বছর থাকবে আর কি। আমাদের যে ফুড সিকিউরিটি, বিশেষ করে চালের যে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হবে। আরেকটি দেখুন যে ইম্প্যাক্ট, বহুমাত্রিক ইম্প্যাক্ট আছে। বাংলাদেশের কথা যদি বলি,
এই যে আপনার মধ্যপ্রাচ্যে যখন এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে যেমন ইরানের উপরে হামলা করছে, এবং এখন কিন্তু সাম্প্রতিক গত 2-3 দিনে ম্যাসিভ আকারে হামলা করা হচ্ছে। এই হামলার কাউন্টারে কিন্তু ইরান স্ট্র্যাটেজিকভাবে এই মধ্যপ্রাচ্যের, আমি যে 6টি দেশের কথা বললাম, এই 6টি দেশে যে মার্কিন ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলোতে তারাও হামলা করছে। মানে পুরো আঞ্চলিক একটা যুদ্ধ রূপ নিয়েছে এটি। এর ফলে যেটি হচ্ছে যে আপনি ধরুন যে বাংলাদেশের যেসব বাংলাদেশি এখন এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে কর্মরত রয়েছে, তাদের যেমন হচ্ছে চাকরি হারানোর সংখ্যা রয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে ভিসার জটিলতা তৈরি হয়েছে। আবার আমাদের যে, আপনি জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় অর্থনীতিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এই প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমরা কিন্তু কর্মসংস্থান তৈরি করতে পারছি না। অন দ্য আদার হ্যান্ড আমাদের এই কর্মসংস্থান যা তৈরি হচ্ছে প্রতি বছর, আপনি জানেন যে ইয়ারলি প্রায় আমরা অ্যারাউন্ড 10 লাখের মতো প্রতি বছর আমাদের দেশের বাইরে, মানে আমরা যে জনশক্তি আমরা বাইরে পাঠাই, এই মেনলি জনশক্তিটা কিন্তু যাচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে। যখন ওখানে আমাদের ওখানে যখন আমরা পাঠাতে পারবো না, তখন আলটিমেটলি কিন্তু আমরা এই জায়গাতে, মানে আমাদের নতুন যে এই যে ইয়াং তরুণদের আমরা কিন্তু কর্মসংস্থান, আমাদের 8-10 লাখ এই যে তরুণ যারা, তাদেরও কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়বো। তার মানে কি, আমরা আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা, আপনি দীর্ঘদিন বিজনেস জার্নালিজম করেন, আপনিও জানেন যে আমাদের বিনিয়োগ এবং কর্মসংস্থান, এই কর্মসংস্থান তো আমরা যদি আমি বলি যে এই যে 5 আগস্ট 2024-এর যে 5 আগস্ট, সেইটার যে বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান ঘটেছিল, এই গণ অভ্যুত্থানের আসলে পিছনে কি ছিল? পিছনে ছিল যে আমাদের তরুণরা ন্যায্যভাবে তাদের কর্মসংস্থান পাচ্ছে না। তো এই জায়গাগুলোতে তো আমাদের সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি জিনিস দেখুন যে আমরা যারা বিজনেস জার্নালিজম করি, আমরা জানি আপনি যখন বাংলাদেশের একজন বিনিয়োগকারীর সাথে কথা বলবেন যে আপনি বিনিয়োগ, আমরা দেখছি যে গত 10-15 বছর যদি আপনি দেখেন যে আমাদের তো এখানে আসলে বিনিয়োগ পরিস্থিতিটা ভালো না, আমরা কোনোভাবেই বিনিয়োগ টানতে পারি নাই। এর একটা বড় কারণ কি, আমরা এই যে বিনিয়োগকারীদের কিন্তু আমরা ইউটিলিটি সার্ভিস, যেটা মূলত হচ্ছে আমরা বিদ্যুৎ বা এই যে জ্বালানি সেটি আমরা ঠিকমতো তাদেরকে দিতে পারছি না, যে কারণে আমাদের বিনিয়োগটা হচ্ছে না। তার মানে কি, আপনারা আমাদেরকে বিনিয়োগ মানে বাংলাদেশের বিনিয়োগটা খুব সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে বড় সংখ্যার জায়গা হলো যখন এইগুলাই ঘটবে, তখন আলটিমেটলি কিন্তু আমাদের দেশে, আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় আমাদের 9-এর মতো আর কি যে ইনফ্লেশন রয়েছে, এই ইনফ্লেশন কিন্তু দ্রুত বেড়ে যাবে, যেটি আমাদের বিশেষ করে মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ যারা, তাদের উপরে মানে কতটা মানে এটা অভিঘাত তৈরি করবে, এবং সেটা খুবই কষ্টের হবে। তো আমি ব্যক্তিগতভাবে, আমরা এখন বাংলাদেশ কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশ সরকার কিন্তু তাদের কিছু স্ট্র্যাটেজি নিচ্ছে, যে সরকার বলছে যে আমাদের এই জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে, বা সরকার বলছে যে আমরা বিকল্প ওয়েতে কিভাবে জ্বালানি তেলটা আনতে পারি। সরকার ইতিমধ্যে সেই ধরনের মানে কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু আলটিমেটলি দেখুন আপনি গত মানে আগামী 4-5 মাসের কিন্তু জ্বালানি তেল, এটার কিন্তু এগ্রিমেন্ট করা আছে বাংলাদেশের, আপনি জানেন। কিন্তু আলটিমেটলি আপনার যদি ধরুন যে হরমুজ প্রণালী, যেমন আমরা হচ্ছে মেনলি কিন্তু এলএনজি আমদানি করি কাতার থেকে, এবং আপনি জানেন যে কাতারের 100 বিলিয়নের উপরে তারা প্রতি বছর ইয়ারলি তারা হচ্ছে 100 বিলিয়ন ইউএসডি আর কি, মার্কিন ডলারের এই মানে এলএনজি তারা রপ্তানি করে। এইটার 3% এলএনজি সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। এখন এই হরমুজ প্রণালী যদি বাধাগ্রস্ত হয়, মানে আমি বলছি যে এটা রুট যদি তাহলে তো আলটিমেটলি আপনি এগ্রিমেন্ট করলেন, পেমেন্টও করলেন, হ্যাঁ, তার মানে আলটিমেটলি তো আপনি এটা ডেলিভারি মানে আমরা পাচ্ছি না, জ্বালানি তেলটা তো পাচ্ছি না। এই যে মানে আমি বলছি যে এক ধরনের সংকট, এই সংকটের একমাত্র সমাধান হলো যারা যুদ্ধটি শুরু করেছে, আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রকে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি যে উনি বলেছিলেন যে আমি শান্তি প্রতিষ্ঠা করেছি সারা পৃথিবীতে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আমাকে মানে নোবেল প্রাইজটা, উনি দাবি করেছিলেন যে নোবেল প্রাইজটা আমার দেওয়া প্রয়োজন। তা আমরা আসলে ওনার কথার সঙ্গে কাজের তো কোনো মিল নেই, এবং সারা পৃথিবীতে এক ধরনের তার কারণে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। এবং আমি বলবো যে ওনাকে বুঝতে হবে যে ইরানের সাথে এই যে এই যুদ্ধ শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ নাই। ইতিমধ্যে আমরা দেখছি যে আমি যেটি বলছিলাম যে গালফের যে দেশগুলা, ওখানে তো একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হয়েছে, পাশাপাশি সারা পৃথিবীতে এই জ্বালানি তেলের সংকটের কারণে
সারা পৃথিবী একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে এবং সারা পৃথিবীর মানুষ এক ধরনের মানে কষ্টের মধ্যে দিয়ে যাবে। এইটা দায় কিন্তু আসলে আলটিমেটলি ওনাদেরকে নিতে হবে। তো এই জন্য আমার মনে হয় ওনাদেরকে রিয়েলাইজ করা উচিত যে সারা পৃথিবীর মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। আর আপনি জানেন যে একটা খুব কষ্টের বিষয়, যদি গত 2-3 দিন দেখেন ইরানে কিন্তু ম্যাসিভ আকারে হামলা হচ্ছে, এবং সেই হামলা কোথায় হচ্ছে? স্কুলে হচ্ছে, চিকিৎসা কেন্দ্রগুলোতে হচ্ছে, আপনার বেসামরিক মানুষ। আমরা ইতিমধ্যে দেখেছি প্রায় 1200 মানুষ মারা গেছে বলে একটা হিসাব দেখেছি। আবার অ্যাকচুয়ালি কোন ধরনের ওখানে মানে জীবনহানি হচ্ছে বা সম্পদহানি হচ্ছে, যেহেতু ইরান কিছুটা রেস্ট্রিক্টেড কান্ট্রি এবং ওখানে কিন্তু ইন্টারনেটের অ্যাক্সেসটা ওরকম এই মুহূর্তে নাই, এই জন্য আমরা কিন্তু জানতে পাচ্ছি না। আমার মনে হয় ওখানে অনেক বেশি জীবনহানি এবং সম্পদহানি ইতিমধ্যে হয়ে গেছে। আমার মনে হয় এই রিয়েলাইজেশনটা দুই পক্ষের মধ্যে আসবে, এবং ইরান তো আসলে ইরান যেটি করছে এখন তাদের টিকে থাকার জন্য এক ধরনের কাউন্টার দিচ্ছে। তো ইরানের একটি জিনিস আপনি জানেন যে গতকাল সম্ভবত ইরান ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী দিয়ে একমাত্র ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে তাদের জাহাজ ছাড়া অন্যদেরকে তারা যাওয়ার ক্ষেত্রে বাধা দিবে না। নিশ্চয়ই আমি মনে করি যে তারা যেটি বলেছে এটি তারা রক্ষা করবে। সেটি যদি রক্ষা করে তাহলেও অন্তত আমরা যে ইমিডিয়েট যে সংকট যেটি দেখছি সেটা হয়তো কিছুটা হলেও আমরা রেহাই পাবো। এই যে বৈশ্বিক যে চাপ, বাংলাদেশ সরকার থেকে কূটনৈতিকভাবে আমরা আসলে কি ধরনের উদ্যোগ নিতে পারি, যে ধরেন বিশেষ করে আমাদের শ্রমবাজার ঠিক রাখার জন্য, যে এখানে ইতিমধ্যে আমরা যে জিনিসটা জেনেছি অনেকের কর্মসংস্থান, তাদের কাজ শেষ, অনেকে আবার বাড়িতে আসার জন্য তাদের ভিসা রিনিউ করা, আবার এই বাংলাদেশে যারা ছিল তারা যাবে, এই জিনিসটা সরকার আসলে কিভাবে করতে পারে? আচ্ছা, ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের সরকার প্রধান যিনি, উনি কিন্তু ইতিমধ্যে গালফের কোন একটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মানে কথা বলেছেন, এবং সরকারের জায়গা থেকে আপনি জানেন যে ফরেন মিনিস্ট্রিকে বলা হয়েছে সরকারের জায়গা থেকে এখন সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এখন দেখুন মানে সরকার অ্যাকচুয়ালি ওখানে যদি এরকম হয় যে ওখানে আসলে মানে কোন একটা, আপনি জানেন যে আরামকো যেটি, হ্যাঁ, সেখানে কিন্তু জানেন যে সম্ভবত উৎপাদন বন্ধ রাখা হচ্ছে সেখানে ইরান থেকে, সেখানে একটা মানে ইরান বলা হচ্ছে যে ইরান থেকে করা হয়েছিল, হামলা করা হয়েছিল। আলটিমেটলি ওখানে যদি আমি বলছি যে তাদের যদি প্রতিষ্ঠান কর্মসংস্থানের জায়গাগুলো বন্ধ হয়ে যায় বা বন্ধ রাখে, তখন তো আলটিমেটলি আসলে আপনি খুব বেশি কূটনৈতিক তৎপরতায় খুব বেশি সুবিধা হবে কিনা জানি না। বাংলাদেশ যেটি করতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ আসলে এই যে যুদ্ধটা যাতে দ্রুত বন্ধ হয়, এই জন্য আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা আছে তাদের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানো। এবং বাংলাদেশ, আপনি জানেন যে বাংলাদেশের কিন্তু ফরেন মিনিস্ট্রির একটি পলিসি হলো যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথেই শত্রুতা নয়। এবং আমি নিশ্চয়ই এটা একটা ভালো পলিসি, এবং সরকার সেই পলিসিটাকে বজায় রেখেই ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সে ধরনের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। আর জ্বালানি তেলের বিষয়ে কিন্তু সরকার খুবই তৎপর। আপনি জানেন যে গতকালও আমরা দেখেছি, যে পরশু আমরা দেখেছি যিনি জ্বালানি প্রতিমন্ত্রী, উনি কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেছেন, দেখেছেন যে কেউ এই সুযোগটাকে, যেহেতু একটু প্যানিক তৈরি হয়েছে, প্যানিকের মধ্যে কেউ আবার এটা বাজে মানে খুব খারাপভাবে কেউ আবার ব্যবহার করছে কিনা। তো আমার মনে হয় না। আর জ্বালানি সংকটের যে বিষয়টাও আমি একটু বলি, যাতে যেন দেশে প্যানিক তৈরি না হয়, এই জন্য আমার কাছে কিছু মনে হচ্ছে সরকারের থেকে বারবার কিন্তু একটা জিনিস বলা হচ্ছে যে জ্বালানি সংকট এখনই হবে না, বাংলাদেশে যা মজুদ আছে বা যে সাপ্লাই চেইনে যে অবস্থা আছে। এই জন্য ওই যে আমি শুনলাম একটু আগে যে একজন ড্রাইভার গিয়ে পেট্রোল পাম্পে তেলের জন্য গেছে, 5 ঘন্টা নাকি লাগবে তার তেল পাইতে। এই যে এক ধরনের আমাদের এই জনগণের মধ্যে প্যানিক হওয়া বা একটা এই যে এক ধরনের মানে হুজুকে মানে একটা সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাগুলো না করতে হবে। এখন যদি আমরা এটা করি তাহলে আসলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। এই যে আপনি যেটা বললেন যে আপনার হুজুগ আসলে আমরা সবকিছু করতেছি, যে এই মুহূর্তে আমরা একটু আজকের যে নিউজ, যে ইতিমধ্যে কয়েকটি তেলের ট্যাঙ্ক আমরা ভেসেল এসেছে, আবার এলসিও করেছে, তারপরও মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে, এখান থেকে আসলে এই এক ধরনের মেসেজ, আসলে কি ধরনের মেসেজ আপনি আসলে যেমন দেখেন, আমি নিজেও একটা গাড়ি ব্যবহার করি, কিন্তু আমি যেহেতু সাংবাদিকতা করি, হয়তো আমরা আপডেট ইনফরমেশনগুলো আমরা রাখার চেষ্টা করি। আমার কাছে কিন্তু মনে হয় না যে আগামী 10 দিনে আমাদের কোনো রকম সংকট তৈরি হবে। তাহলে কেন আপনার এখন গিয়ে হুজুকে গিয়ে আপনার লাইন দিয়ে দাঁড়াতে হবে? এবং সরকারকে যেটা করতে হবে যে মনিটরিং করতে হবে সিরিয়াসলি, মানে পেট্রোল পাম্পের কেউ যেন আবার এই সুযোগটা না নেয় যে আমি কিছু তেল আলাদা রেখে দিলাম, যে দাম বাড়লে ওইটা বিক্রি করব। এটা যদি মনিটরিং করা যায়, এবং আমি সাধারণ মানুষকে বলবো, সাধারণ মানুষ দেশবাসীকে বলবো যে আপনারা দয়া করে প্যানিক হবেন না এবং হুজুকে চলে যাবেন না পেট্রোল পাম্পে।
এবং আমাদের যে সাপ্লাই চেইনের যে অবস্থা এবং যা মজুদ আছে তাতে 10-15 দিনের ভিতরে তো আলটিমেটলি কোনো ধরনের সংকট হবে না, তাহলে কেন আমার আজকেই কেন যেতে হবে? এই জিনিসগুলো আসলে আমাদের একটু দেশবাসীকে বুঝতে হবে। আর একটা বড় জিনিস হলো শুধু আমাদের এই পোশাক শিল্প যেটা বলি আমরা, আসলে এই যে বৈশ্বিক বা এই যুদ্ধের প্রভাব আমাদের পোশাক শিল্পে কেমন? পোশাক শিল্পে অবশ্যই পড়বে। কেন? যদি এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয়, আপনি একটি জিনিস দেখুন যে জ্বালানি তেলের দাম যখন বেড়ে যাবে, তার মানে আলটিমেটলি আমাদের যে উৎপাদন কেন্দ্র সেখানেও তো মানে প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। আর প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, আপনি যদি জাহাজ শিপিং কস্টের কথা বলেন সেটাও বেড়ে যাবে। সেটা যখন বেড়ে যাবে, যেটা আমরা জানেন যে আপনার কিন্তু একটা ওই প্রাইসিংয়ের জায়গাতে আমরা কিন্তু একটু খারাপ অবস্থায় আছি বাংলাদেশ। তো তারপরে আবার হচ্ছে আপনি যদি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এমনিতে আমাদের হচ্ছে রেসিপিক্যাল ট্যারিফ যেটি আর কি, মানে পাল্টাপাল্টি শুল্ক 19% আমরা সবকিছু মিলে এখন 19% আসছে। এইটা হওয়ার পরেও আমি বলবো যে আমাদের যখনই প্রাইস বেড়ে যাবে তখন কিন্তু আমাদের রপ্তানি মানে বিশেষ করে গার্মেন্টস শিল্প, রপ্তানি যে তৈরি পোশাক হ্যাম্পারিং হবে আর কি। আরেকটা বিষয়, যখন দাম বেড়ে গেলে স্বাভাবিক কিন্তু হ্যাম্পারিং হবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, যখন আপনার এই জ্বালানি তেলের মধ্যপ্রাচ্যের সংকটটা দীর্ঘস্থায়ী হলে সারা পৃথিবীতে কিন্তু এটার ইম্প্যাক্ট পড়বে। ইভেন আমেরিকাতেও কিন্তু এটার ইনফ্লেশনের ইম্প্যাক্ট পড়বে, ওখানেও কিন্তু মানে ইনফ্লেশন বেড়ে যাবে। তখন কিন্তু আলটিমেটলি ওই দেশেরও আমাদের যারা ক্রেতা, ওদেরও কিন্তু কিছুটা হলেও ক্রয় ক্ষমতা কমবে। আমি বলছি যে এইটা বাংলাদেশে যেমন আমাদের প্রোডাকশন কস্ট বাড়ছে, পরিবহন কস্ট বেড়ে যাবে, হ্যাঁ, আমরা প্রাইসিংয়ের জায়গায় যেমন একটু ধাক্কা খাবো, আবার ওই দেশের যারা হচ্ছে ক্রেতা, আমাদের যারা এই কাপড়ের যারা ক্রেতা, তাদেরও তো হচ্ছে ক্রয় ক্ষমতা কমে গেলে সেখানেও তো মানে আমি বলছি ক্রেতার সংখ্যাটাও তো কিছুটা কমে যাবে। এই যে আমি বলছি যে এটা তো ডেফিনেটলি একটা সংখ্যা রয়েছে। শুধু আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তবে আমি আবারও বলবো যে আমরা শান্তি চাই, এবং মধ্যপ্রাচ্যে যেটি শুরু হয়েছে আমরা চাই যে দ্রুত হয়তো উভয় পক্ষ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখানে মেন ভূমিকা রাখছে এবং তারাই কিন্তু এখানে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। আমি মনে করি যে এই যুদ্ধটি দ্রুত বন্ধ হবে, এবং ইরানে যেটি আমরা দেখছি যে শিশু বাচ্চা প্রায় 200 মতো বাচ্চা ইতিমধ্যে মারা গেছে। তো এই যে মানে এক ধরনের নারকীয় এক ধরনের তাণ্ডব বলবো, এটি যেমন বন্ধ হবে, পাশাপাশি এই যুদ্ধটি বন্ধ হলে আমরা এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু এই যে আমরা যে সংখ্যার কথা বললাম, এই সংখ্যা থেকে মুক্তি পাবো। আমরা শান্তি চাই এবং আশা করি সেই শান্তির মানে একটা পথ বেরিয়ে হয়ে আসবে দ্রুত। থ্যাংক ইউ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিন অর্থ বাণিজ্য। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক জেনারেল সেক্রেটারি জনাব SM রাশেদুল ইসলাম। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।